নিজের স্বামীকে নিজের বোনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে হতবাক হয়ে গেলাম আমি। চিৎকার করে বলে উঠলাম, হচ্ছেটা কি এখানে? আমার আওয়াজ শুনেই বোন সাথে সাথে আমার স্বামীর থেকে দূরে সরে গেল আর আমতা আমতা করে বলল, আসলে দিদি। ও কিছু বলার আগেই আমার স্বামী আবারও আমার বোন প্রিয়াকে নিজের কাছে টেনে নিল আর বলল, আরে দিদিকে দেখে এত ভয় পেতে হবে না, এমনিতেই আমি আর ওর সাথে বেশি দিন থাকবো না। এই দৃশ্য দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি ঘর থেকে বেরোতে যাব তক্ষুনি আমার স্বামী পেছন থেকে ডেকে বলল, এই শোনো, বিয়ের এত বছর পরেও তুমি তো আমায় বাচ্চা দিতে পারলে না, তাই এখন তো এসব দেখতেই হবে। আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোলো না। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি নিজের স্বামী আর বোনের দিকে। বোন তখন বলল, আসলে দিদি, বাবাই আমাকে এখানে পাঠিয়েছে। জামাইবাবু যখন জানালো তোকে ডিভোর্স দেবে, তখন বাবা জামাইবাবুর কাছে অনুরোধ করেছিল যাতে সংসারটা নষ্ট না হয়। জামাইবাবু বলেছিল তার একটা সন্তান চাই। বাবা চান না তোদের সংসার নষ্ট হোক, তাই বাবা আমাকে পাঠিয়েছে তোদের সন্তান দেওয়ার জন্য। এটা করলে তোদের সংসারটা বেঁচে যাবে। কথাটা শুনে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। বাবা এই কথা বলেছে? আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাবাকে ফোন করলাম আর বললাম, শোনো বাবা, তুমি একটা কাজ করো, তোমাকে আমার কথা ভাবতে হবে না, আমার সংসারও বাঁচাতে হবে না, বরং তুমি রমেনের সাথে প্রিয়ার বিয়ের ব্যবস্থা করো। আমি যখন ওকে সন্তান দিতে পারিনি, তখন এর ফল আমাকে ভোগ করতে হবে। আমার বোন কেন শুধু শুধু ওর রক্ষিতা হয়ে থাকবে? তার থেকে ভালো আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। বাবা অবাক হয়ে বলল, কি বলছিস তুই এসব? কেন বাবা, তুমি তো এটাই চেয়েছিলে। তুমি বড়লোক জামাই পাওয়ার লোভে আমার থেকে বয়সে দ্বিগুণ বড় একজন লোকের সাথে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার বিয়ে ঠিক করেছিলে। এখন সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার বোনকে ব্যবহার করছো। আমি সেটা কখনোই হতে দেব না। তাছাড়া আমি তো একটা ভালো সমাধানই দিলাম। এতে তোমার বড়লোক জামাইয়ের সাথে তোমার সম্পর্ক বজায় থাকবে, আর আমার বোনটাকেও রক্ষিতা হয়ে থাকতে হবে না। সবথেকে বড় কথা, আমি নিজে এই সম্পর্ক থেকে মুক্তি পাব। এ কথা বলেই আমি ফোনটা রেখে দিলাম। পেছন ফিরে দেখি দরজার বাইরে আমার স্বামী আর বোন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে বলি, কি ভেবেছিলি তোরা? আমি খুব কষ্ট পাবো? নিজের ভাগ্যকে দোষ দেব? তোমার সামনে হাত জোর করে আমার শাখা সিঁদুরের ভিক্ষা চাইব? না, আমি সেই ধাতুতে গড়া মেয়ে নই। এই কথা বলেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। তবে যাওয়ার আগে বোনকে বললাম, চিন্তা করিস না, তোর বিয়ে আমিই দেব। এই বলে আমি ঘর থেকে চলে গেলাম। সেদিন রাতে আর কিছুই খেলাম না, ঘুমও আসছিল না। জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের সব কিছু আবার মনে পড়ে যাচ্ছিল। 3 বছর আগেও আমার জীবনটা এমন ছিল না। আমি দরিদ্র পরিবারের মেয়ে হলেও লেখাপড়ায় বরাবরই খুব ভালো ছিলাম। সেই সময় আমার বয়স ছিল 19। সবেমাত্র কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম পড়াশোনা শিখে খুব ভালো চাকরি করব, সংসারের হাল ধরব। কিন্তু কথাটা শুনতে খারাপ লাগলেও আমার বাবা মা ছিলেন অত্যন্ত লোভী মানুষ। তাদের এত ধৈর্য কোথায় আমি চাকরি পাবো সেই দিনটার জন্য অপেক্ষা করবে? তাই তো আমার বাবা কম সময়ে বড়লোক হবার উপায় খুঁজলেন। গ্রামের মধ্যে সবথেকে সুন্দরী ছিলাম আমি, আর এই রূপই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। পাশের গ্রামের 35 বছর বয়সী সদ্য স্ত্রীহারা রমেনের নজর পড়ল আমার ওপর।
তারপর যা হবার তাই হলো। বিয়ের প্রস্তাব আসতেই আমার বাবা আর এক মুহূর্তও সময় নষ্ট না করে আমায় বিয়ে দিতে রাজি হয়ে গেল। এর বদলে অবশ্য আমার বাবা বেশ মোটা টাকাও পেয়েছিল। এরপর শুরু হলো আমার জীবনের সবথেকে খারাপ সময়। অনিচ্ছা সত্ত্বেও আমায় বিয়ে করতে হলো। বিয়ের পর আমার স্বামী আমার লেখাপড়া এক্কেবারে বন্ধ করে দিল। প্রায় দিন মদ খেয়ে এসে আমাকে মারধর করত। আমার সারা শরীরে ছিল সিগারেটের ছ্যাঁকা আর কালশিটে দাগ। যদিও আমার স্বামী যে শুধু আমায় মারতো এমনটা নয়, দামি দামি শাড়ি দিত আমায় পরার জন্য, 3 বেলা ভালো মন্দ খাইয়েছে, দামি গয়নাও দিয়েছে। সুখে থাকার জন্য বুঝি এইসবই যথেষ্ট। অন্তত আমার বাবা মায়ের কাছে তো তাই। আজ আমার বাচ্চা হচ্ছে না বলে আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছে। কিন্তু বাচ্চা না হওয়ার আসল কারণটা জানলে আপনাদেরও চোখে জল চলে আসবে। আমার আজও মনে আছে, বিয়ের 1 মাস পরই আমি গর্ভবতী হয়ে গেছিলাম। কিন্তু এ কথাটা জানার পরও আমার উপর চলতো পাশবিক অত্যাচার। যে সময়টা শারীরিক সম্পর্কে নিষেধ করা হয়, সেই সময়টাতেই নিজের শারীরিক চাহিদা মিটিয়েছে আমার স্বামী, যার ফলে আমার 5 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। সেই সময় আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু আমার স্বামী আমায় তখনও ডাক্তারের কাছে নিয়ে যায়নি। শেষে পাশের বাড়ির এক কাকিমা আমায় লুকিয়ে লুকিয়ে ওষুধ দিয়ে যেতেন। পরের দিন সকালে উঠে আমি নিজেই প্রিয়া আর রমেনের বিয়ের ব্যবস্থা করতে শুরু করলাম। ওদের দুজনের বিয়ে দিয়ে আমি বিকেলের মধ্যেই নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। আর মনে মনে ভাবলাম, ভগবান তাহলে এতদিনে আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। কোথায় যাব, কি করব, কিছুই জানি না। বাড়ি ছাড়ার আগে আমি একবার প্রিয়ার সাথে দেখা করতে গেলাম, বাড়ির কোথায় কি আছে সেটা বলে দেওয়ার জন্য। ঘরে ঢুকতেই দেখি প্রিয়া বসে আছে আমার স্বামীর পাশে। মাফ করবেন, আমার প্রাক্তন স্বামীর পাশে। আজ হয়তো ওর মনের ইচ্ছা পূরণ হলো। আমার থেকে 4 বছরের ছোট ও। আমার মতো না হলেও আমার বোনও দেখতে যথেষ্ট সুন্দরী। প্রিয়াও আমার মতোই ছোট থেকে কষ্ট দারিদ্র দেখে বড় হয়েছে। ছোট থেকেই ওর চাহিদা একটু বেশিই ছিল, কিন্তু অভাবের সংসারে সেসব পূরণ করা আর সম্ভব হয়ে উঠত না। তাই ছোটবেলা থেকেই ওর ইচ্ছা বড় লোক হওয়ার, যাতে ওর জীবনে কোনো অভাব না থাকে। এই ভাবনা নিয়ে বড় হওয়া প্রিয়া যখন আমার শ্বশুর বাড়িতে এসে আমাকে দামি দামি শাড়ি, গয়না আরও নানা ধরনের দামি দামি জিনিসপত্র ব্যবহার করতে দেখতো, ভালো ভালো খাবার খেতে দেখতো, ওর মনে হতো এমন জীবন তো সেও পেতে পারে। এমন ভাবনা থেকেই ওর মনে আমার প্রতি হিংসা জন্মাতে থাকে। আমি লক্ষ্য করতাম, ও আমাদের বাড়িতে আসলেই সারাক্ষণ আমার স্বামীর আশেপাশেই ঘোরাফেরা করত। ও আমার ছোট বোন, তাই আর আমি কিছু বলতাম না। আমার সংসারের উপর নজর ওর প্রথম থেকেই ছিল। সেই জন্যই তো বাবা যখন বোনকে বলে আমার স্বামীর সন্তানের মা হওয়ার কথা, তখনও এক কথায় রাজি হয়ে যায়, কারণ ও এটাকে একটা সুযোগ হিসেবে দেখেছিল। থাক, এসব কথা আর ভেবে কি হবে। ছোটবেলায় যেমন নিজের জিনিসটা বোনকে দিয়ে দিতাম, আজও না হয় নিজের স্বামীকে দিয়ে দিলাম। এই সব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পাশের বাড়ির কাকিমার সাথে দেখা। উনি আমাকে খুব ভালোবাসেন। সব কথা ওনাকে জানানোর পর উনি আমাকে একটা এনজিওর ঠিকানা দিলেন। আমি ওখানে গিয়ে থাকতে শুরু করলাম। পড়াশোনা শুরু করার সাথে সাথে একটা ছোট চাকরিও পেয়ে গেলাম। ঠিক 3 মাস পর রমেনের সাথে ডিভোর্স ফাইনাল হয়ে গেল। এতদিনের মিথ্যে সম্পর্ক থেকে আমি সারা জীবনের মতো মুক্তি পেলাম। প্রথম দিকে অবশ্য অনেক সমস্যায় পড়তে হয়েছে, তবে ধীরে ধীরে সেই সব সমস্যাই আমি কাটিয়ে উঠতে পেরেছি। 3 বছর পর
আমি কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতে বসি, আর ভগবানের আশীর্বাদে ভালো রেজাল্টও করি আমি। আমি পরিবারের থেকে কোনো সাপোর্ট পাইনি, তবে বাইরের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। বিশেষ করে আমার প্রতিবেশী কাকিমা, উনি সব সময় আমাকে অনেক সাপোর্ট করেছেন। এভাবেই আমি পড়াশোনা আর চাকরিটা চালিয়ে যাই। তবে একটা কথা না বললেই নয়, এরই মধ্যে আমার পরিচয় হয় রাজীবের সাথে, আমারই অফিসের কলিগ। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব শুরু হলো, আর তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। একদিকে আমি যখন নতুন জীবনের আশায় এগিয়ে যাচ্ছিলাম, অন্যদিকে আমার বোন প্রিয়া তখন নিজের ভুলের মাসুল গুনছিল। প্রিয়া অনেক আশা নিয়ে রমেনকে বিয়ে করেছিল, আর ভেবেছিল যে এই বিয়ের পর তার জীবন পরিবর্তন হবে, তার জীবনে আর কোনো অভাব থাকবে না। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি, বরং এই বিয়ে ওর জীবনে নিয়ে এসেছিল চরম দুর্দশা। প্রিয়া ভেবেছিল রমেনের টাকা পয়সা ওর জীবনে সুখ এনে দেবে, কিন্তু বিয়ের পর ওর কাছে চরম বাস্তবটা পরিষ্কার হয়ে গেল। রমেন ওকে তার আসল রূপ দেখাতে শুরু করে। রমেন প্রিয়ার সাথেও সেই একই অত্যাচার শুরু করে, যেমনটা ও আমার উপরে করেছিল। প্রিয়া ধীরে ধীরে বুঝতে পারে আমার উপর এতদিন কত অত্যাচার করা হয়েছে। শেষ পর্যন্ত প্রিয়া এসব সহ্য করতে না পেরে সব কিছু বাবাকে জানায়। কিন্তু টাকার লোভে বাবা যেমন আমার কষ্ট চোখে দেখতে পাননি, তেমনি আমার বোনের কষ্ট বাবার কাছে সামান্য হয়ে গেছিল। তাই বাবা প্রিয়াকে বলেন, স্বামীরা একটু এরকমই হয়, তুই মানিয়ে নে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। নিজের দিদির মতন বোকামি করিস না। নিজের বাবার এই ধরনের কথাতেই প্রিয়ার কাছে স্পষ্ট হয়ে গেল তার আর এই সংসারে আপন বলতে কেউ নেই। সত্যি কথা বলতে আমারও বোনের উপর একটা রাগ ছিল, তাই আমিও আর কোনোদিনও ওর সাথে যোগাযোগ করিনি। অবশেষে একদিন খবর পেলাম আমার বোন আত্মহত্যা করেছে। তবে রমেন যখন বাবাকে টাকা পয়সা দিয়ে এই ব্যাপারটাকে থামাচাপা দিতে চেয়েছিল, আমি সেটা জানা মাত্রই এর প্রতিবাদ করি। রমেন অনেক চেষ্টা করেও আমাকে আটকাতে পারেনি। পুলিশের কাছে রমেনের বিরুদ্ধে কেস করি, কোর্টে মামলা চলে। অবশেষে রমেনের 7 বছরের জেল হয়। হ্যাঁ জানি, আমার বাবাও এতে সমানভাবে দোষী ছিলেন, কিন্তু আমি তো মেয়ে, তাই আর বাবার বিরুদ্ধে কেস করার ক্ষমতা হয়নি। আমার বোনের এই পরিণতির পর আমি অসহায় মেয়েদের জন্য একটা এনজিও খুলি, যাতে প্রিয়ার মতন অবস্থা আর কোনো মেয়ের না হয়। মনে মনে প্রতিজ্ঞা করি, সমাজে আর কোনো মেয়েকে অন্যায়ের সামনে মাথা নত করতে দেব না আমি। মেয়েদের এটা সব সময় মনে রাখা দরকার, যে কোনো পরিস্থিতিতে হেরে গেলে চলবে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।